স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। বেলা 12টার শুরু হবে মোনাজাত। পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে অবস্থানকারী মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের ধর্মপ্রাণ মানুষ আখেরি মোনাজাতে শরিক হবেন। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা। তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে 85টি খিত্তা অবস্থান নেন। এই পর্বে 49টি দেশের 1449 জন মেহমান ময়দানে রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। সিলেটের দক্ষিণ সুরমায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 2টি বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে 9 ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশের সাথে রেল যোগাযোগ শুরু হয়েছে। সকাল 8টার দিকে উদ্ধার তৎপরতা শেষে রিলিফ ট্রেন ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শনিবার রাত 11:30টার দিকে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্যাঙ্কারের 2টি বগি দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় লাইনচ্যুত হয়। এই সময় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সিলেট রেলওয়ে স্টেশনে রাতের এবং সকালের ট্রেন আটকা পড়ে। পরে রাত 1টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করে। গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বরিশাল সদরসহ অন্যান্য উপজেলায় হত্যা, হামলাসহ রাজনৈতিক বহু মামলা দায়ের হয়েছে। তবে অভিযোগ উঠেছে পূর্বশত্রুতার জেরের পাশাপাশি অনেক মামলা হচ্ছে অর্থ হাতিয়ে নিতে। দিন যতই গড়াচ্ছে এ ধরনের মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একে সামাজিক অবক্ষয় আখ্যা দিচ্ছে সচেতন মহল। তবে পুলিশের দাবি, মামলায় সম্পৃক্ততা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। 5 আগস্টের পর বরিশাল মেট্রোপলিটনের 4 থানা ও 9 উপজেলার 10 থানায় মামলা দায়ের হয়েছে অর্ধশতাধিক। মামলাগুলোতে সাবেক 2 এমপি, 2 উপজেলা চেয়ারম্যান, 2 পৌর মেয়র ও তার শালক বর্তমানে কারাগারে। ছাত্র জনতার উপর হামলার মামলায় আওয়ামী লীগের অনেক নেতাই আসামি হয়েছেন। এছাড়াও দায়ের হয়েছে বেশ কিছু রাজনৈতিক মামলা, যার কয়েকটিতে আসামি করা হয়েছে পূর্বশত্রুতা ও টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে। বরিশালে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও 5 এমপি সহ 1000 জনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে এ ধরনের কয়েকটি মামলায় আসামি করা হয়েছে বাদীর সাথে পূর্বশত্রুতার জের, জমিজমা সংক্রান্ত বিরোধ, ঋণের অর্থ পরিশোধ না করা ব্যক্তিদের। অন্যান্য মামলায়ও এ ধরনের আসামির সংখ্যা নেহাত কম নয়। বিএনপির বরিশাল মহানগর একজন বিএনপির নেতা, এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাকে এই চৌমাথায় তাকে ওই যে বিস্ফোরক আইনে যে মামলাটা করেছে, ওই মামলায় আমাকে 7 নম্বর আসামি করেছে। ওই মামলার যে কথিত ঘটনার তারিখ, ওই দিন আমার একটি অপারেশন হয়েছে, আমি ক্লিনিকে ভর্তি ছিলাম। জমি জমা নিয়ে বিরোধ, একজন বৃদ্ধ বয়স্ক লোককে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে কারাগারে রাখা হয়েছে। নারী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে এবং পারিবারিক যে শান্তি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং পুলিশ প্রশাসনের উচিত এ ব্যাপারে আরও বেশি সতর্কতার সঙ্গে তদন্ত করে বিষয়গুলোর মীমাংসার মধ্যে যাওয়া। বিএনপি নেতারা বলছেন মামলা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। তবে ভুলবশত নিরাপরাধ মানুষ জড়িয়ে পড়লে অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল মামলা তাদের বিরুদ্ধে হচ্ছে। কোনো অভিযোগ আসে যে কোনো সাধারণ ব্যক্তি মিথ্যা মামলায় বা হয়রানিমূলক মামলায় আসামি হয়েছে, আমরা সেটা দলের পক্ষ থেকে ইনশাল্লাহ ব্যবস্থা নেব। যারা নির্দোষ তাদের জামিন হচ্ছে। এছাড়া তদন্তে দোষী প্রমাণিত না হলে অন্যদেরও মামলা থেকে অব্যাহতির সুযোগ রয়েছে বলছেন সরকারি আইনজীবীরা। কিছু আসামি ভুলবশত হয়তো এজাহারে অন্তর্ভুক্ত হয়েছে এবং মামলা যেহেতু তদন্তের দিন আছে, তাদের সুযোগ আছে সেখানে যে সমস্ত আসামিরা নির্দোষ তাদেরকে অব্যাহতি দেওয়ার। পুলিশের দাবি, মামলার সাথে সম্পৃক্ত নেই এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে না। মানে যে জড়িত সে অ্যারেস্ট হবে। আর এমনি যদি কাউকে দেখান, আমরা যদি দেখি তদন্ত করে যে না উনি আসলে জড়িত না, তাদেরকে নাম দেওয়া হয়েছে, সেই পেশে আমরা অ্যারেস্ট করছি না। দায়ের হওয়া মামলায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি যারা নির্দোষ তাদের মুক্তি মিলবে, বন্ধ হবে হয়রানিমূলক মামলা, এমন প্রত্যাশা বরিশালবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল ফেলেও দেখা মিলছে না ইলিশের। যা পাওয়া যাচ্ছে তা প্রত্যাশার তুলনায় একেবারেই কম। ফলে দামও আকাশ ছোঁয়া। 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। জাটকা রক্ষা অভিযান শেষে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের, এমন প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের।
আগামী 1 মার্চ থেকে শুরু হচ্ছে চাঁদপুরের পদ্মা বেগনায় 2 মাসের জাটকা রক্ষা কার্যক্রম, আর তাই শেষ মুহূর্তে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। তবে অন্য বছরের তুলনায় এবার শীতে আশানুরূপ ইলিশ মিলছে না। যা ধরা পড়ছে তাতে সংসার খরচ ও জ্বালানি খরচ উঠছে না। এর উপর এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এর মাঝে জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে জেলেদের। ছোট সাইজের মাছ কথা বলছেন, বড় ইলিশ নদীতে নাই। আগে যে অভিযান হয়েছে হিসিম গাছের কিস্তি উঠাইছি, এই কিস্তি অন্তালিগো দিতে পারি না, গাগো মাছ টাছ নাই। আমরা কিস্তি মিস্তি উড়াইছি, এই কিস্তি চালাইতেই নাই অভিযান। এদিকে নদীতে মাছ কম ধরা পড়ার প্রভাব পড়েছে আড়তগুলোতে। কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত। 2500-2600 টাকা তো আসলে এটা তো নাগালের বাইরে সম্পূর্ণ, সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে। দামের সাথে ওরকম পরিমাণে হচ্ছে না, তাই নিতে পারতেছি না। ব্যবসায়ীদের দাবি ঘাটে প্রতিদিন 100 মন ইলিশের চাহিদা থাকলেও আসছে 10 থেকে 15 মন। এতেই ইলিশের দাম আকাশ ছোঁয়া। অক্টোবরের অভিযানের পরে 1 মাস সর্বোচ্চ মাছটা একটু সীমিত দামে ছিল। গত 2 মাস ধরে আপনার প্রায় 2400-2500 টাকা 1 কেজি সাইজের মাছ, কয়েকদিন 2800 টাকাও গেছে। পাইকারের চাহিদা আছে কিন্তু মাছ নাই। যদি মাছ থাকতো তাহলে দাম আরো কমে আসতো। জাটকা রক্ষা কার্যক্রম শেষে নদীতে ইলিশ বাড়বে, জেলেরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা মৎস্য অধিদপ্তরের। সামনে মার্চ এপ্রিল আমাদের অভয়াশ্রমে জাটকা রক্ষা কর্মসূচি হবে, সেখানে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আমরা আশা করছি যে জাটকা সংরক্ষণ অভিযানের পরে মার্চ এপ্রিল 2 মাসের যে এপ্রিলের পরবর্তীতে হয়তো জেলেরা ইলিশটা একটু বেশি পাবে। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে 800 গ্রাম ওজনের ইলিশ 1800 থেকে 2000 টাকা, 500 গ্রাম ওজনের ইলিশ 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। জয়পুরহাটে আলুর উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখছেন না চাষিরা। আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হলেও আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। প্রতিমণ আলু বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। এতে উৎপাদন খরচই উঠছে না কৃষকের। জয়পুরহাটে এবছর আলুর উৎপাদন রেকর্ড ভেঙেছে গেল 3 বছরের। বিঘা প্রতি উৎপাদন হয়েছে 80 থেকে 90 মন। ফলন ভালো হলেও আশানুরূপ দর পাচ্ছেন না চাষিরা। খুচরা বাজারে 20 টাকা কেজিতে বিক্রি হলেও পাইকারদের কাছে বিক্রি করছেন 13 টাকায়। এতে বিঘায় লোকসান গুনতে হচ্ছে 5 থেকে 10,000 টাকা। এদিকে বীজ ও সারের দাম বাড়ায় প্রতি বিঘায় খরচ হয়েছে 35 থেকে 40,000 টাকা, যা গত বছরের চেয়ে 10 থেকে 15,000 টাকা বেশি। অন্যান্য বছরের তুলনায় আমাদের 2, 4, 5, 10,000 টাকা নাই, কারণ আমরা দেখতেছি এবারে আমাদের পুরাটা লস। দাম না থাকার জন্য আমাদের মনে করা যে মূল ক্যাশ আসতেছে না। 10 টাকা কেজি পাচ্ছি আমরা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা 25 টাকা। আমরা সেই বাজার সঠিক পাচ্ছি না। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বাজারটা নিয়ন্ত্রণ করা হয়। লোকসান ঠেকাতে মাঠ থেকে দেরিতে আলু তোলার পরামর্শ কৃষি বিপণন বিভাগের। কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে আলু তারা দেরিতে উত্তোলন করে, তাহলে বাজারে সাপ্লাইটা কমে আসবে এবং আলুর দাম কৃষক ন্যায্য মূল্য পাবে। এখানে যাতে কোনো সিন্ডিকেটও কাজ না করে, এজন্য আমরা কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে সচেষ্ট আছি। জেলায় এবছর আলু চাষ হয়েছে 43,950 হেক্টর জমিতে। গেল বছর ছিল 38,950 হেক্টরে। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের সিংড়ায় মসজিদের হিসাব সংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলিতে 13 জন আহত হয়েছে। শনিবার রাত 9টার দিকে উপজেলার 2 নম্বর ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কদমকুড়ি গ্রামে মসজিদের পুকুরের আয়ের হিসাবকে কেন্দ্র করে মামুন ও মানিক গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিতে আহত হয় মামুন গ্রুপের 13 সমর্থক। তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মামুন। জেলার বৈচিত্র্যময় জনজীবনের একটি চরিত্রকে কেন্দ্র করে বান্দরবানে মঞ্চস্থ হল নাটক চোয়িং জা খ্রাং। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনা ও সুবীর মহাজনের নাট্য ভাবনা ও নির্দেশনায় জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে মঞ্চস্থ হয় নাটকটি। পারিপার্শ্বিক অবস্থার কারণে তরুণদের একটি অংশ হতাশায় নিমজ্জিত। নিজেকে অতিক্রম করবার তীব্র বাসনায় তাড়িত জীবন মানতে চায় না কোনো বাধা, আর বাধা অতিক্রম করতে গিয়ে মুখোমুখি হয় প্রতিবন্ধকতার। তীব্র আঘাতে সেই বাধাকে বিলীন করে এগিয়ে যায় মানুষ। এমন প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটকটি, যেখানে পাহাড় আর সমতলের সাংস্কৃতিক বৈচিত্র্যকে এক সুতোয় গাঁথার চেষ্টা করা হয়েছে।
তরুণদের প্রয়োজনে আগামীতেও যদি নতুন কাজ করতে হয়, ভালো কিছু করতে হয়, অবশ্যই তাদের প্রয়োজনে আমরা করব। মানুষের প্রতিবন্ধকতা তৈরি হয় এমন কিছু যেন একটু আমরা পরিবর্তনের অঙ্গীকার করি, সে জায়গা থেকেই হচ্ছে আসলে এই নাটকটি করবার চিন্তা। শেষ পর্যন্ত টিকে থাকবে ভালো নাটক, তো আমাদেরকে হয়তো একটু অপেক্ষা করতে হয় সময়ের কাছে, যে দেখি শেষ পর্যন্ত কোন নাটকটি টিকে থাকে। মাদারীপুরের কালকিনি উপজেলায় সৌদি আরব প্রবাসী রবি ফাউন্ডেশন, আব্দুল মতিন ফাউন্ডেশন ও ফাইজা ফুডের উদ্যোগে জসীমউদ্দিন টিপু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভুরঘাটা, মজিদবাড়ি একাদশ, গোপালপুর একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ভুরঘাটা মজিদবাড়ি একাদশ। পরে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে 32 ইঞ্চি ও রানার্স আপ দলের হাতে 27 ইঞ্চি কালার টেলিভিশন তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন রিমন সর্দার, মাহবুব সর্দার, নাজমুল হাসান, মহিউদ্দিন বাবু, মামুন শিকদার সহ আরও অনেকে। ফরচুন বরিশাল বিপিএল চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দের রেশ ছড়িয়েছে ঝালকাঠিতেও। তবে সুযোগ সুবিধার অভাবে ক্রিকেট সহ অন্য সব খেলায় পিছিয়ে এখানকার তরুণ তরুণীরা। জেলা শহরে 2টি স্টেডিয়াম থাকলেও নিয়মিত খেলাধুলা না থাকায় তা এখন গোচারণ ভূমিতে পরিণত। তবে সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই সংস্কার শেষে খেলাধুলার উপযোগী হবে মাঠ দুটি। ঝালকাঠি পৌর স্টেডিয়াম শহরের থানা রোডে 3 একর জমি নিয়ে এই মাঠ যেন দেখার কেউ নেই। সংস্কার নেই দীর্ঘদিন, পরিত্যক্ত দুটি গ্যালারি, মেলাসহ বসে রাজনৈতিক দলের সভা সমাবেশ। ভালো পরিবেশ নেই, তারপরও অন্য কোথাও জায়গা না পেয়ে এখানেই খেলতে আসে এলাকার শিশু কিশোররা। এই স্টেডিয়ামটা আসলে এখন যে বর্তমান অবস্থা টোটালটাই খেলাধুলার অনুপযোগী। এইখানে ওপেন মাঠ, সিকিউরিটি বলতে কিছু নাই। প্রায় একই দশা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামের। শহরতলির বিকনা এলাকায় 9.5 একর জমির উপর গড়ে তোলা এই স্টেডিয়ামে অধিকাংশ সময়ই গরু চরান স্থানীয়রা। স্টেডিয়ামটি মূল শহর থেকে 2 কিলোমিটার দূরে হওয়ায় সাড়া কম দর্শকদের। অভিযোগ আছে খেলাধুলা আয়োজনে যথাযথ ভূমিকা নেই জেলা ক্রীড়া সংস্থার। তবে কর্মকর্তারা বলছেন মাঠমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে ছেলে মেয়েদের। আমাদের জেলায় পিচ নাই, কংক্রিট নাই, প্র্যাকটিস করার মতো ভালো ফ্যাসিলিটি নাই। আমাদের এই আউটফিল্ড খারাপ, মাঠের যে স্টেডিয়ামের বাথরুম ঠিক নেই, খেলা চালানোর মতন পরিবেশ মাঠে এখন নাই। ক্রীড়া সংস্থা থেকে ভালো কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। স্টেডিয়ামটি শহরের একটু দূর হওয়ার কারণে ছেলেমেয়েরা এদিকে খুব বেশি আসতে চায় না। তো আমরা বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ছেলেমেয়েদেরকে যদি স্টেডিয়ামমুখী করতে পারি তাহলে আস্তে আস্তে দর্শক এদিকে আসবে। আর জেলা প্রশাসক জানালেন শিগগিরই সংস্কার শেষে খেলাধুলার উপযোগী হবে মাঠ দুটি। যেহেতু মাঠগুলোতে একটু সংস্কারের প্রয়োজন আছে, আমরা সংস্কারের জন্য পৌরসভা থেকে পৌরসভার মাঠ এবং জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা থেকে আমাদের ক্রীড়া সংস্থার মাঠকে সংস্কার করে খেলার উপযোগী করার কার্যক্রম গ্রহণ করা হবে। মাঠ দুটি সংস্কার করে খেলাধুলার সুযোগ দিলে ঝালকাঠি থেকেও উঠে আসবে জাতীয় পর্যায়ের খেলোয়াড়, এমনটাই বিশ্বাস জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।